বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই লাইভ অনুষ্ঠানে আসো, যারা লাইভ অনুষ্ঠান দেখছো, তাদেরকে জানাই আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা। এবং যারা নিয়মিত আসছো তারা তো ভালোই, আর যারা নিয়মিত নেই তারা আগামী মাস থেকে আশা করি সবাই নিয়মিত হবে। কেননা আগামী মাস থেকে আমরা প্রত্যেকটা অনুশীলনী প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা অনুশীলনী সৃজনশীল করাবো। সৃজনশীল প্রত্যেকটা অধ্যায় থেকে 2-3টা করে সৃজনশীল করিয়ে দিব। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ। উপাত্ত বিন্যস্তকরণ এই অধ্যায়টা খুবই একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি ক্লাস 5 থেকে 4 থেকে শুরু করেছো, 4, 5, 6, 7, 8, 9, 10 সব ক্লাসে এটা আছে উপাত্ত বিন্যস্তকরণ। আর এটা একটু যদি মনোযোগ সহকারে বোঝা যায় এবং জানা যায় তাহলে পরবর্তীতে অনেক উপকৃত হবে। সেটা আমাদের এই উপাত্ত বিন্যস্তকরণের করতে গিয়ে কি কি জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমি বোর্ডে উঠিয়ে দিয়েছি। তোমরা এক নজরে বইটা বের করে বা বইয়ের ভিতর থেকে উঠাইতে পারো অথবা বোর্ড থেকে খাতায় তুলে নিতে পারো। যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হয় সেটা হচ্ছে 1 নম্বরে উপাত্ত, 2 নম্বরে অবিন্যস্ত উপাত্ত, 3 নম্বরে বিন্যস্ত উপাত্ত, 4 নম্বরে গণসংখ্যা, 5 নম্বরে ট্যালি চিহ্ন, 6 নম্বরে শ্রেণী ব্যবধান, 7 নম্বরে লেখচিত্র, 7 নম্বরে 8 নম্বরে আয়তলেখ। এই বিষয়গুলো তোমরা একটু খাতায় তুলে নাও। তারপরে প্রত্যেকটা বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করে তারপরে আমি অঙ্কে চলে যাব। এইসব বিষয় বিস্তারিত আলোচনা করব আর কি। প্রথমে এই বিষয়গুলো তুলে নাও, তুলে নেওয়ার পর আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, উপাত্ত। উপাত্ত জিনিসটা কি? কোনো কিছু যদি তৈরি করতে চাও, কোনো কিছু যদি আবিষ্কার করতে চাও বা কোনো কিছু যদি জানতে চাও, সেই বিষয়গুলো তোমাকে খুঁটিনাটি বিষয়গুলো জেনে রাখা বা তথ্য সংগ্রহ করা কাজই হচ্ছে উপাত্ত। আর এখানে দেওয়া আছে হচ্ছে কোনো কিছু গবেষণার কাজে সংশ্লিষ্ট অনুসন্ধানের ক্ষেত্রে বা জরিপের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু জানা, সেটাই হচ্ছে উপাত্ত। এই উপাত্ত সংগ্রহ না করলে কোনো কিছুই তৈরি করা সম্ভব হয় না। যখন যদি তুমি কোনো কিছু আবিষ্কার করতে যাও, প্রথমে তোমাকে আগে উপাত্ত সংগ্রহ করতে হবে। সে মনে করো একটা এই কলম আবিষ্কার করতে যাচ্ছ, আসলে কলমটা কী দিয়ে তৈরি, কেমনভাবে তৈরি, কি কি উপকরণ লাগে, উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে হয়, এই তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে উপাত্ত। এটা সংগ্রহ করা বা তৈরির আগের যে কাজটা সেটাই হচ্ছে উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত, দেখো খেয়াল করো, অবিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো এলোমেলোভাবে থাকে, যে উপাত্তগুলো এলোমেলোভাবে থাকে, যেমন একটা কলমের যদি একটা হেড অথবা একটা শীষ আলাদা আলাদা থাকে, পরবর্তীতে লাগিয়ে একত্রিত করা, এই ধরনের কাজ। যেমন আমি একটা সংখ্যা দিয়ে যদি উদাহরণ দিতে পারি, যেমন 2, 5, 1, 8, 3, 4, 6, 10, এইরকম এই জাতীয় এলোমেলোভাবে দেখো দেওয়া আছে। অর্থাৎ 2-এর পরে 5, 5-এর পরে 1, 1-এর পরে 8, 8-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে
10। আমরা এই ধরনের উপাত্তকে বলা হয়ে থাকি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই ধরনের উপাত্তকে বলে থাকি আমরা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্তগুলো সাধারণত এলোমেলো বা বিশৃঙ্খলভাবে সাজানো থাকে, বিশৃঙ্খলভাবে দেয়া থাকে। এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যদি সংখ্যার ক্ষেত্রে খেলি, সংখ্যার ক্ষেত্রে আবার যদি কোনো তথ্য বা অন্য কোনো ইনফরমেশনের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে যদি এলোমেলোভাবে সাজানো থাকে, যেমন একটা বইয়ের পৃষ্ঠা হয়তো 34 পৃষ্ঠা দেওয়া আছে, পরবর্তী 38 পৃষ্ঠা দেওয়া আছে, পরবর্তী 40 পৃষ্ঠা দেওয়া আছে, এই 40 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা 35 পৃষ্ঠা এরকম এলোমেলোভাবে সাজানো হয়েছে অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত পৃষ্ঠা এরকম। সেরকম ক্ষেত্রে আমরা যদি সংখ্যার ক্ষেত্রে ধরি, তাহলে আমরা যেহেতু অঙ্ক করতেছি, সে সংখ্যার ক্ষেত্রে ধরাটাই শ্রেয় বা বেটার। তাহলে অবিন্যস্ত উপাত্ত হচ্ছে এই ধরনের উপাত্তকে বলা হয়েছে অবিন্যস্ত উপাত্ত। এরপর দেখো বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত হচ্ছে আমরা অবিন্যস্ত উপাত্তকে যদি আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লিখি, সেটাই হচ্ছে বিন্যস্ত উপাত্ত। যেমন এখানে দেখো, এই সংখ্যাগুলো আমরা যদি 1 2 3 4 5 6 8 10 কী করলাম, আমরা এই অঙ্কগুলো সাজিয়ে লিখলাম, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আবার বিন্যস্ত উপাত্ত আবার দুই ধরনের হয়ে থাকে, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়, দুইভাবে লিখতে পারো। আমরা দুইভাবে লিখতে পারি কীরকম, এটা হচ্ছে আবার লিখতে পারি 10 8 6 5 4 3 2 1। দেখো আমরা একে অবিন্যস্ত উপাত্তকে কী করলাম, আমরা দুই ভাগে সাজিয়ে লিখলাম। একটা হচ্ছে ছোটোর থেকে বড়োর দিকে সাজালাম, আর একটা বড়োর থেকে ছোটোর দিকে সাজালাম। এই বিন্যস্তগুলোকে সাধারণত বিন্যস্ত উপাত্ত বলা হয়, যেটা সারিভাবে বা পর্যায়ক্রমে একের পর এক সাজিয়ে লেখা হয়েছে। সাজিয়ে লেখা জাতীয় বিন্যস্ত উপাত্তকেই বলা হয় হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত সম্পর্কে আমরা সোজাই জানতে পারলাম। অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত সাধারণত এইভাবে তৈরি করা হয়। এবার দেখো, খেয়াল করো, আমরা অবিন্যস্ত উপাত্ত গেল, এখন গণসংখ্যা। গণসংখ্যা হচ্ছে, দেখো খেয়াল করো, এই বিন্যস্ত উপাত্তর মধ্যে বা অবিন্যস্ত উপাত্তর মধ্যে যদি আমি ধরি, খেয়াল করো, দেখো এটা গেল একটা, আমরা এটা মুছে দিই। যেমন এর ক্ষেত্রে আসে, দেখো 3 5 7 7 4 6 6 4 3। একটা আমরা কি করলাম, উপাত্ত লিখলাম। এই উপাত্তর মধ্যে যদি গণসংখ্যা কিভাবে আসবে, দেখো গণসংখ্যা হচ্ছে কোনো শ্রেণী ব্যবধান সাজিয়ে শ্রেণীর মাঝখানে যে সংখ্যাগুলো পাওয়া যায়, তাকে বলা হয় গণসংখ্যা। যেমন গণসংখ্যা আমরা কিভাবে করতে পারি, শ্রেণী ব্যবধান তৈরি করে আমরা 5 থেকে 6 5 6 7 8 9 ব্যবধান, 9 অর্থাৎ ব্যবধান হচ্ছে 5, তারপরে 10 থেকে 10 11 12 13 14, অর্থাৎ এই যে মাঝখানে কয়েকটা সংখ্যা আছে, দেখো এখানে 5-এর পরে আছে 7 7 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5 থেকে 9-এর মাঝে 5 নম্বর সহ 5 থেকে 9-এর মাঝে যে সংখ্যাগুলো বিদ্যমান সেই সংখ্যাই হচ্ছে গণসংখ্যা। যেমন এই গণসংখ্যা লেখার সময় টালি চিহ্ন ব্যবহার করা হয়।
গণসংখ্যা লেখার সময় টালি চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দেখো, খেয়াল করো কয়টা গণসংখ্যা আছে 5 থেকে 7 9-এর মধ্যে? 1 2 3 4 5 6 7টা। তাহলে 1 2 3 4, এই হচ্ছে 5, তারপরে 6 7। এখন খেয়াল করে দেখো, আমরা যে গণসংখ্যা বোঝাচ্ছি, গণসংখ্যা থেকে অলরেডি টালিও চলে এসেছে এখানে, গণসংখ্যা থেকে টালিও চলে আসবে। এখন গণসংখ্যা হচ্ছে শ্রেণী ব্যবধানের মাঝখানে যে সংখ্যাগুলো থাকে। আবার খেয়াল করে দেখো, শ্রেণী ব্যবধানের মাঝখানে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাকে বলা হয় গণসংখ্যা। এখন এটা আমরা একটা উপাত্ত উঠাইছি, 3 5 7 7 4 6 6 4 3, এই জাতীয় কিছু একটা উপাত্ত উঠিয়েছি। এখন উপাত্ত আমরা যখন শ্রেণী সংখ্যাতে সাজাবো, শ্রেণী ব্যবধানে সাজাবো, যেমন 5 ব্যবধানে সাজিয়েছি এখানে, 5 থেকে 9, 10 থেকে 14, অর্থাৎ ব্যবধান হচ্ছে 5, শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এই শ্রেণী ব্যবধানের মাঝখানে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, যেমন দেখো 5 তো আমাদের আছেই, 7 আছে, 9-এর মাঝখানে 5 এবং 9-এর মাঝখানে এই 7 আছে, 9 এবং 5-এর মাঝখানে 4 নাই, 4টা বাদ যাবে, এই 4টা বাদ যাবে। আমার একটু ভুল হয়ে গেছে, দেখো খেয়াল করো, 5-এর কথা বলেছি। তাহলে এখানে দেখো 5 আসে, 7 আসে, 7 আছে, 6 আছে, 6 আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 1 2 3 4 5। এখন খেয়াল করো, দেখো এই 5 থেকে 9-এর মাঝে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেটাই হচ্ছে গণসংখ্যা, সেটাই হচ্ছে গণসংখ্যা। আর এই গণসংখ্যাকে সাধারণত টালি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এই টালি চিহ্ন দ্বারা। এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে টালি চিহ্ন। তাহলে 5 7 7 9, 5 থেকে 9-এর মধ্যে এই সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে গণসংখ্যা। এরপরে দেখো টালি। টালি কি জিনিস? এই গণসংখ্যাকে প্রকাশ করতে যে চিহ্ন ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় টালি চিহ্ন। এটাকে বলা হয় টালি চিহ্ন। এটাকে বলা হয় টালি চিহ্ন বা টালি চিহ্ন, ঠিক আছে? তাহলে আমরা এই গণসংখ্যাকে প্রকাশ করে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেই চিহ্নগুলোকে বলা হয় টালি চিহ্ন। এরপরে দেখো, আমরা টালি চিহ্নর পরবর্তী আসে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান দেখো, খেয়াল করো, আমি এখানে একটা আঁকছি, এই দুটো জিনিস রেখেছি। দেখো 5 থেকে 9, 10 থেকে 14, এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে গণসংখ্যা। কিন্তু এর ব্যবধান কয় ব্যবধানে সাজিয়েছি, কত ব্যবধানে সাজিয়েছি আমরা কিভাবে গুনবো? যে সংখ্যাটা প্রথম ধরবো, যেমন 5 ধরেছি এখানে, 5 থেকে 9, 5 6 7 8 9, কত হলো? 5। তারপরে আছে কত? 9-এর পরে 10 11 12 13 14, অর্থাৎ এই দুইটা ব্যবধানই আছে। আরেকটা উদাহরণ ব্যবহার করি, দেখো 15 থেকে 19, 20 থেকে 24, এই ব্যবধান হচ্ছে 5। শ্রেণী ব্যবধান 5 ব্যবধানে সাজানো হয়েছে। তাহলে আমরা এই গণসংযোগ, ট্যালি এবং শ্রেণী ব্যবধান, এই তিনটা একে অপরের সাথে সম্পৃক্ত। এই তিনটা হচ্ছে একে অপরের সাথে সম্পৃক্ত, গণসংখ্যা, ট্যালি চিহ্ন আর শ্রেণী ব্যবধান। তাহলে আমরা শ্রেণী ব্যবধান যদি যে কোনোভাবে ধরতে পারো, 10 ব্যবধানে ধরতে পারো, 5 ব্যবধানে ধরতে পারো, 7 ব্যবধানে ধরতে পারো, অথবা 9 ব্যবধানও ধরতে পারো। অর্থাৎ যে সংখ্যা থেকে ধরবো সেই সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা পর্যন্ত হচ্ছে আমরা শ্রেণী ব্যবধান হিসেবে ধরে থাকি। এখন আমরা এখানে শ্রেণী ব্যবধান ধরেছি হচ্ছে 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, অর্থাৎ শ্রেণী ব্যবধান হয়ে গেছে তখন হচ্ছে 5 করে করে। তাহলে এই ধরনের সমস্যা বলা হয় শ্রেণীর ব্যবধান।
তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম। এখানে হচ্ছে হলে প্রথমে জানলাম উপাত্ত কি, 2 নম্বর হচ্ছে হলে অবিন্যস্ত উপাত্ত কি, তারপর হচ্ছে বিন্যস্ত উপাত্ত, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপরে ট্যালি, তারপর হচ্ছে শ্রেণী ব্যবধান। এবার দেখো লেখচিত্র। আচ্ছা, এই লেখচিত্রটা কীভাবে, দেখো লেখচিত্রটা কি, এই যে উপাত্ত সংগ্রহ করেছি আমরা, ডাটা সংগ্রহ করেছি, এই ডাটা সংগ্রহ করে যদি আমরা সহজভাবে বোঝার জন্য চিত্র লেখার মাধ্যমে স্থাপন করে থাকি, সেটাকে বলা হয় লেখচিত্র। যেমন কিছু উপাত্ত সংগ্রহ করেছি যে পঞ্চম শ্রেণীর 20 জন ছাত্রের মধ্যে 5 জন অসুস্থতার কারণে স্কুলে আসেনি, দুইজনের অসুস্থতার কারণে, 2 জনের জ্বরের কারণে 2 জন আসেনি, 3 জন সর্দির কারণে আসেনি, সর্দি জ্বরের কারণে আসেনি, 4 জন হচ্ছে মনে করো ডায়রিয়ার জন্য আসেনি। এই বিভিন্নভাবে আমরা তথ্যটা সংগ্রহ করেছি। এই তথ্য সংগ্রহ একটা ছক আকারে বা গ্রাফ আকারে তৈরি করাই হচ্ছে লেখচিত্র। সেটা আমরা যখন অঙ্ক করাবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। লেখচিত্রটা আসলে দেখো, খেয়াল করো, মনে করো যে 5 জন ছাত্র, তার মধ্যে 2 জন হচ্ছে আসেনি জ্বর হওয়ার জন্য, সর্দি জ্বর হওয়ার জন্য, আবার 1 জন আসেনি ডায়রিয়ার জন্য, আর 2 জন আসেনি তার পেটে ব্যথার জন্য বা মাথা ব্যথার জন্য। এই যে আমরা একটা ডাটা সংগ্রহ করলাম, 2 জন হচ্ছে জ্বর, 1 জন ডায়রিয়া, আর 2 জন হচ্ছে কি সর্দি জ্বর, 2 জন হচ্ছে সর্দি জ্বর। এই যে তথ্যটা আমরা সংগ্রহ করলাম, এই তথ্য যখন আমরা গ্রাফ আকারে তৈরি করতে যাব, তখন এই গ্রাফটাকেই বলা হবে হচ্ছে লেখচিত্র। তাহলে লেখচিত্র আমরা বুঝতে পেরেছি। লেখচিত্র আমরা সাধারণত তথ্য সংগ্রহ করার পরে এই তথ্যটা ছক আকারে প্রকাশ করাকেই বলা হয় লেখচিত্র। খেয়াল করো, আমি আবার বলছি, যে তথ্যগুলো সংগ্রহ করব সেই তথ্যগুলো ছক আকারে, এরকম ছক আকারে প্রকাশ করাকেই বলা হয় লেখচিত্র। আচ্ছা, এবার দেখো হচ্ছে আয়তলেখ। আয়তলেখটা কি? এই যে আমরা গণসংখ্যা পেয়েছিলাম, দেখো আয়তলেখটা গণসংখ্যা পেয়েছিলাম না, গণসংখ্যা বিভিন্নভাবে সাজিয়েছিলাম। শ্রেণী ব্যবধান কেউ হচ্ছে হলে 5টা, কেউ হচ্ছে 7টা, কেউ হচ্ছে 2টা, কেউ 3টা, এরকমভাবে এই চিত্রটাকে যদি আমরা খাড়া এবং খাড়াভাবে এটা, উলম্বভাবে এটা, যেমন এ বি এবং বিসি এর মাধ্যমে যদি প্রকাশ করা হয়, তাকেই বলা হয় হচ্ছে আয়তলেখ। এর মাধ্যমে যে গ্রাফ বা চিত্র প্রকাশ করা হয় সেটাকে বলা হয় আয়তলেখ। তাহলে আমরা আজকের যে বিষয়গুলো পেয়েছি আমরা এই উপাত্ত বিন্যস্তকরণের 13 নম্বর অধ্যায়ে, তাহলে আমরা যে পেয়েছি উপাত্ত বিন্যস্তের 13 নম্বর অধ্যায়ের প্রথমে হচ্ছে উপাত্ত,
তারপর হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত, গণসংখ্যা, ট্যালি চিহ্ন, শ্রেণীর ব্যবধান, লেখচিত্র এবং আয়তলেখ। এই কয়েকটা জিনিস, এই 8টা জিনিস এই উপাত্ত বিন্যস্তর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা গুরুত্ব সহকারে পড়বে এবং গুরুত্ব সহকারে জানবে, তাহলে তার পরবর্তীতে এই চ্যাপ্টারের কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে আমরা আজকে অঙ্কে চলে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মোট 8 মার্কের প্রশ্ন থাকে। মোট 8 মার্কের 2টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, 4 এবং 4, 2টা মার্কের 2টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। সেটা হচ্ছে 8 মার্ক থাকে টোটাল। আমরা এটা এখন মুছে দিব। দেখো, তোমাদের পৃষ্ঠা বের করো, বইটা বের করো। পৃষ্ঠা নাম্বার 147, উদাহরণ নাম্বার 5। উদাহরণ নাম্বার 5 এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 147-এর উদাহরণ নাম্বার 5টা বের করে ফেলো। দেখো, বলছে ডান পাশে আয়তলেখে একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীর ওজন দেওয়া আছে। আচ্ছা, নাম্বার 1, ওই বিদ্যালয়ে 5ম শ্রেণী কতজন শিক্ষার্থী রয়েছে? নাম্বার 2, কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? নাম্বার 3, 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? নাম্বার 4, 29 কেজি সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? এখানে 4টা প্রশ্ন আছে, আমি 4টা প্রশ্নই সমাধান করে দিব। সমাধান করে দেওয়ার আগে বাম পাশে আমি একটা ছক উঠিয়ে ফেলি। দেখো, তোমাদের দেয়া সাতটা 8টা দিতে হবে। এক দুই 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তারপরে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে। দেখো, 0 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে শিক্ষার্থী। এটা হচ্ছে শিক্ষার্থী। আর ওজন কেজি দেয়া আছে হচ্ছে 20 থেকে 24, তারপরে 25 থেকে 29, তারপরে 30 থেকে 34,
35 থেকে 39, তারপরে 40 থেকে 44, আর লাস্টে দেওয়া আছে 45 থেকে 50। এর মধ্যে প্রথম ঘরে দেওয়া আছে হচ্ছে 2 ঘর পর্যন্ত, তারপরে হচ্ছে 3 ঘর, তারপরে হচ্ছে 6 ঘর, তারপরে হচ্ছে 7 ঘর, তারপরে হচ্ছে 5 ঘর, তারপরে হচ্ছে 2 ঘর। তোমরা চিত্রটা না করলে পারো, তোমার বই দেখে বইয়ের সাথে মিলিয়ে নাও। আমি শুধু বই থেকে তোমাদের মিলিয়ে দিলাম। নাম্বার 1 নাম্বার অঙ্কটা আমি করব এখন। দেখো, খেয়াল করো। নাম্বার 1 প্রশ্ন বলেছে, ওই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? আমাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এইখান থেকে এই পাশে, এইখান থেকে এই পাশে প্রথম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এখানে 5ম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত রয়েছে? তাহলে আমরা লিখতে পারি, দেখো খেয়াল করো, লেখো 5ম শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে। তোমাদের এই ছকটা তোলার দরকার নেই, ছকটা বই থেকে মিলিয়ে নিবে। শিক্ষার্থী রয়েছে দেখো এখানে 20 থেকে 24-এর মধ্যে আছে কয়জন? 2 জন, যোগ 25 থেকে 29-এর মধ্যে আছে কয়জন? 3 জন, যোগ 30 থেকে 34-এর মধ্যে আছে কয়জন? 6 জন, যোগ 35 থেকে 40-এর মধ্যে আছে কয়জন? 7 জন, যোগ 40 থেকে 44-এর মধ্যে কয়জন? 5 জন, যোগ 45 থেকে 50-এর মধ্যে কয়জন? 2 জন। এত জন যোগ করে দাও। তাহলে 7 আর 5 12, 13, 14, 14 আর 6 20, 20 আর 3 23, 24, 25 এতজন। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ বলছে 5ম শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে কতজন? এখানে 20 থেকে 24-এর মধ্যে আছে হচ্ছে 2 জন। এই যে 2 বরাবর দেখো টান, এখানে পর্যন্ত আছে 2টা ঘর। তারপরে 25 থেকে 29-এর মধ্যে আছে 3 জন, 30 থেকে 34-এর মধ্যে আছে 4 জন, না 3 জন, আবার 30 থেকে 34-এর মধ্যে আছে 6 জন, 35 থেকে 40-এর মধ্যে 7 জন, 40 থেকে 45-এর মধ্যে 5 জন, আর 45 থেকে 50-এর মধ্যে 2 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 25 জন। এরপরে নাম্বার 2 দেখো, অঙ্ক 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? কোন শ্রেণী ব্যবধানে? শ্রেণী ব্যবধান এটা হচ্ছে, এটা কিন্তু শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান হচ্ছে কত? এটা 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 50। এর ব্যবধানটা দেওয়া আছে কত দেখো, 20, 21, 22, 23, 24 কয়জন? 5 জন। তারপরে 25, 26, 27, 28, 29 কয়জন? 5 জন। তারপরে 30, 31, 32, 33, 34 5 জন।
35, 36, 37, 38, 39, 5 জন ব্যবধান। 40, 41, 42, 43, 44, 5 জন ব্যবধান। 45, 46, 47, 48, 49, 50, 50। দেখো প্রত্যেকটাতেই ব্যবধান দেয়া আছে কত করে? 5 ব্যবধান আছে। 5 ব্যবধানে দেয়া আছে। লাস্টেরটা দেয়া আছে হচ্ছে 49 না 50 হবে, 50, 49 বইয়ে দেয়া আছে। যাই হোক, আমাদের শিক্ষার্থীর সংখ্যা শ্রেণী ব্যবধানে সাজানো আছে, 5 ব্যবধানে সাজানো আছে, 5 ব্যবধানে। এবার দেখো বলছে পরবর্তী প্রশ্ন, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? আমাদের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কোনটাতে আছে? এই মাঝখানে, এই বরাবর। তাহলে কোনটা ব্যবধানে আছে? অর্থাৎ 35 থেকে 39 ব্যবধানে। আমরা লিখতে পারি, দেখো 35 থেকে 39 ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। উত্তর এটাই। এরপরে দেখো বলছে পরের প্রশ্ন নাম্বার 3 নাম্বার বলছে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? খেয়াল করে দেখো, 35 থেকে 39 ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 7 জন। 35 থেকে 39 ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন, এটা। এবং এই ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 7 জন, অর্থাৎ সপ্তম ঘরে গিয়ে এটা মিলিত হয়েছে। তাহলে এটাকে আমরা শতকরা প্রকাশ করব। মোট শিক্ষার্থী কতজন ছিল? 25 জন। 25 জনের মধ্যে হচ্ছে 7 জন। তাহলে আমরা 1 নাম্বারটা মুছে দেই। নাম্বার 3 দেখো বলছে 35 থেকে 39 ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সমান 7 জন। তাহলে আমরা মোট শিক্ষার্থী ছিল কতজন? 25 জন। মোট শিক্ষার্থী ছিল 25 জন, এর মধ্যে 7 জন হচ্ছে ওই শ্রেণীতে। তাহলে আমরা শতকরা কিভাবে লিখব? দেখো পঁচিশ জনের মধ্যে 7 জন, অতএব 1 জনের মধ্যে 7/25 জন, অতএব শতকরা 100 জনের মধ্যে 7 গুণন 100, নিচে হচ্ছে 25, 25 একে 25, 4 25 100। সমান সমান 4 7 28 জন। উত্তর 28%। এখানে পার্সেন্ট হয়ে যাবে, এখানে পার্সেন্ট হয়ে যাবে, জোন এটা পার্সেন্ট, অর্থাৎ 28%। মোট শিক্ষার্থী ছিল 25 জন, তার মধ্যে হচ্ছে ওইখানে ওই লাইনে ছিল হচ্ছে 7 জন। তাহলে 25 জনের মধ্যে হচ্ছে 7 জন, 1 জনে কতজন আর 100 জনে কতজন, শতকরা প্রকাশ করলে হয় 28%, অর্থাৎ ওই শ্রেণীর ব্যবধানে ছিল 28%।
এর পরবর্তী অঙ্ক দেখো, বলছে নাম্বার 4 নম্বরের অঙ্ক বলছে, দেখো 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কতজন? 29 কেজি। আমাদের এই ছকটাতে দেয়া আছে 20 থেকে 24 কেজি, 25 থেকে 29 কেজি। 20 থেকে 24 কেজিতে আসে হচ্ছে 2 জন, 25 থেকে 29 কেজিতে আসে 3 জন। আমরা খেয়াল করে দেখো, প্রশ্ন বলছে 25 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থী সংখ্যা কতজন? শিক্ষার্থী সংখ্যা শতকরা কত? তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, নাম্বার 4। 29 কেজি কম অথবা বেশি ওজনের শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা দেখো 29 কেজির কম, এই যে 29 কেজির কম হচ্ছে এই পাশে, অর্থাৎ 20 থেকে 24-এর মধ্যে। আর বেশি অর্থাৎ 29 কেজির কম অথবা বেশি, বেশি না তো সমান, সমান 29 কেজি কম অথবা সমান ওজনের শিক্ষার্থীর সংখ্যা। এই যে সমান ওজনে আছে কত জন? 3 জন। সমান ওজনে আছে 3 জন, আর 29-এর চেয়ে কম আছে হচ্ছে 2 জন। আমি আবার বলছি, দেখো 29 কেজির কম এই পাশে যেটা, সেটা 20 থেকে 24। 29 কেজির কম 20 থেকে 24-এ আছে কয়জন? 2 জন। আর 29 কেজির সমান, 29 থেকে 29 কেজির সমান আছে 3 জন। তাহলে শিক্ষার্থীর সংখ্যা হবে 2 যোগ 3 জন সমান সমান 5 জন। খুব ইম্পর্টেন্ট, দেখো খেয়াল করো, একটু মনোযোগ সহকারে বলছে, কম অথবা সমান ওজনের শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের 29-এর ঘর। 29-এ আছে হচ্ছে কয়জন? 3 জন শিক্ষার্থী। আর 29-এর চেয়ে কম আছে হচ্ছে 20 থেকে 24-এর মধ্যে আছে 2 জন। তাহলে এই 2 জনের কি করতে বলছে? শিক্ষার্থীর সংখ্যা শতকরা প্রকাশ করতে বলছে। এই 2 জন শিক্ষার্থী, 3 আর 2 5, এই 5 জন। তাহলে শিক্ষার্থীর সংখ্যা এই ঘরে কত পার্সেন্ট আছে? তাহলে আমরা 3 নাম্বারটা মুছে দিব। দেখো এবার আমাদের জানা আছে যে 25 জন শিক্ষার্থী ছিল, মোট পরীক্ষার্থী শিক্ষার্থী ছিল হচ্ছে 25 জন। তাহলে 25 জনের মধ্যে 3 জন, অতএব 1 জনের মধ্যে 3 ভাগ 25 জন, অতএব 100 জনের মধ্যে 3 গুণন 100 ভাগ 25, 25 একে 25, 4 25 100, 3 4 12 জন। উত্তর 12%। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। যারা প্রথম থেকে অংশগ্রহণ করনি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে, তোমরা পুরো ভিডিওটা পরবর্তীতে দেখে নিবে। এই আসছে না, শেষ করে দেব। আমরা এই অধ্যায়ের
উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের 13 নম্বর অধ্যায়ের আমরা বুধবারের দিন সৃজনশীল করাবো। আগামী বুধবার ইনশাল্লাহ এই অধ্যায়ের 3টা সৃজনশীল করিয়ে দিব। আর পরবর্তীতে ক্যালকুলেটর বা কম্পিউটার অধ্যায় শেষ করার পরে আমরা প্রথম থেকে অনুশীলনী প্রথম থেকে রিভিশন ক্লাস চলে যাব। রিভিশন ক্লাস কন্টিনিউ চলবে। এরপরে চলবে আমাদের হচ্ছে মডেল কোশ্চেন সলভ, এরপরে চলবে হচ্ছে মডেল কোশ্চেন সমাধান বা সলভ। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকো। আশা করি সবাই ভালো থাকবে। একটা গ্রুপ দেখতেছি, গ্রুপ